হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানি এবং কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ওয়াহিদা খানম নিপা। চলুন দর্শক, আমরা চলে যাই নিপা আপার কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি এবং আপনার শাড়ি এবং হিজাব, আপনার গেট আপ খুবই ভালো লাগছে। অনেক মাশাআল্লাহ। ধন্যবাদ আপু। এটা আমার পেজের পেজের সব না? হিজাব, শাড়ি সব আমার পেজ। আপনার উদ্যোগের নাম কি? ইজি শপিং। ইজি শপিং। জি। বাহ, দারুণ তো। খুব সহজে শপিং করা যায় না? এটা চিন্তা করে আমি এটা রেখেছি নামটা। প্রথম কি পণ্য দিয়ে শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম হিজাব দিয়ে। প্রথম আচ্ছা, পণ্য ছিল আমার হিজাব এবং আমার ফার্স্ট কাস্টমার ছিলেন আমার কলিগ। তাই না? এখন কি কি পণ্য আছে? এখন আমার শাড়ি, থ্রি পিস, ওয়ান পিস, হিজাব, হুম, কুর্তি, শীতকালীন শাল, বেড কভার এইসব। মানে অনেক কিছু। কি জি, নেই আপনার জি। পেজে? আপনার ক্রেতা অনলাইন, অফলাইন না কোথায় বেশি? আমার ক্ষেত্রে বেশি হচ্ছে অনলাইন এবং বেশিরভাগই 30% হচ্ছে তারা আবার রিপিট কাস্টমার হয়ে যান। তাই না? তাছাড়া আছেন আমার ফ্রেন্ডস, কলিগস এবং ফ্যামিলি মেম্বার্স। বাহ! মানে আপনার পণ্যগুলো এতই ভালো যে তারা ব্যবহার করার পরে আবারও তারা চায় জি, এবং জি, জি। তাদের থেকে আরো কাস্টমার জি, জি, আসে। জি, এভাবেই হয়। কত বছর হলো শুরু করেছেন? প্রায় ৫ বছর। প্রায় ৫ বছর। তো এই ৫ বছরে আপনি কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। তার মানে খুব সুন্দর কাজ হচ্ছে। জি, অনলাইন ছাড়াও আর কোনো প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন কি? জি। আমি অনলাইন ছাড়াও হচ্ছে বেশ কয়েকটি মেলায় অংশগ্রহণ করেছি। ৭-৮ টা মেলার মতো হবে সেল অংশগ্রহণ হয়েছে? করেছি। জি, আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা। মেলায় যদি সেল না হয় সেক্ষেত্রে আমরা দেখি যে যিনি মেলার আয়োজক হুম, তাকে অনেক কথা শুনতে হয়। হুম, হুম, এটা কি আসলে ঠিক? এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে হুম। করেন? যে মেলাটা অর্গানাইজ করবে হুম, তিনি প্রচার করবেন তার মতো করে। হুম, তিনি অনেকদেরকে আমন্ত্রণ জানাবেন। হুম, হুম, কিন্তু হুম, সেলটা হচ্ছে সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার, রিজিকের হুম, ব্যাপার। হুম, এটা অবশ্যই। যদি তার রিজিকে না থাকে অর্গানাইজার তো পারবে না সেল হুম, করিয়ে দিতে। হুম, হুম, তো তার উপরে কোনো দোষারোপ করাটা আমার দৃষ্টিতে ঠিক নয় এবং আমি সেটা করিও না। আমার হুম, যতটুকু রিজিকে থাকবে হুম, হুম। অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ, অর্গানাইজার যদি উদাসীন থাকে জি, সেক্ষেত্রে হয়তোবা জি, তাকে জি। আমরা বলতে পারি। হুম। কিন্তু আসলে কোনো অর্গানাইজারই চায় না যে তার হুম, মেলাটা হুম। খারাপ হোক। জি, জি। তিনি কথা হ্যাঁ, শুনুক। যখন আমাদের দৃষ্টিতে পড়বে যে তার কোনো গাফিলতি আছে, তখন তো আমরা তাকে ধরিয়ে দিব যে এভাবে হুম, না হুম, করে এটা করলে ভালো হয়। হুম, হুম। সেটা বলতে দর্শক, পারি। অনেক সময় কিন্তু আমরা দেখি যে বিভিন্ন মেলায় যখন সেল হচ্ছে না, উদ্যোক্তারা যে যিনি অর্গানাইজার আছেন তাকে বিভিন্নভাবে দোষারোপ করছেন। আসলে বিষয়টা অর্গানাইজারের সব হচ্ছে মানে দায়িত্ব সবকিছুই না। কারণ আপনার পণ্যের মান, আপনার পণ্যের কোয়ালিটি দেখে নিতে হবে। অনেকটা ভাগ্য। আপা ঠিকই বলেছেন। আসলে একটা মেলাতে আমরা শুধু বিক্রির উদ্দেশ্যেই কিন্তু যাই না। নিজেকে প্রচার এবং প্রসার করতে কিন্তু মেলাতে যাওয়া হয়। জি, একটা মেলায় গেলে আপনি অনেকজনের কাছে পরিচিত হচ্ছেন, অনেকজনের সাথে, এবং আপনার যে বিজনেস কার্ড সেটা বিতরণ করছেন, আরেকজনেরটা নিচ্ছেন। আপনার পরিচিতি বাড়ছে। পরবর্তীতে দেখবেন তারাই কিন্তু আপনার কাছ থেকে আবারও পণ্য নিচ্ছে। তো এখানে প্রচার বাড়ছে, প্রসার বাড়ছে এবং অনেক নিউজ চ্যানেলও কিন্তু সেখানে আসে। এবং তারা হচ্ছে নিউজে দেখাবে, আপনাদের চারিদিকে ছড়িয়ে যাবে ইলেকট্রনিক্স মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়াতে। সো এখানে শুধু কেনাবেচাটাই না, কেনাবেচা হওয়ার জন্য যা করণীয় মেলাতে কিন্তু সেগুলোই হচ্ছে। যেন আসুন আমরা শুধুমাত্র অর্গানাইজারের দোষ না দিই। হ্যাঁ, এটা কিছুটা ভাগ্যের, কিছুটা নিজের ব্যাপারও আছে। আপনি আপনার জি। পেজে প্রচার করবেন, আপনার গ্রুপগুলোতে প্রচার করবেন, সেখান থেকেও লোক আসবে। প্রেজেন্টেশন এর একটা ব্যাপার একটা আছে। ব্যাপার আছে। হুম, তো আপনি মানে এগুলো না করলেন, হুম। তাহলে কিভাবে পরিচিতিটা সেটাই, পাবেন? কিভাবে বিক্রিটা হবে? সেটাই, সেটাই। এজন্য মেলারও প্রয়োজনীয়তা জি, আছে জি। এবং প্রচারেরও প্রয়োজনীয়তা অবশ্যই আছে। আছে। কোন অবস্থায় ক্রেতাদের সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অনলাইন না অফলাইন? জি। আপু আমার মেক্সিমাম প্রোডাক্ট এর হচ্ছে ফিক্সড প্রাইস নির্ধারণ করা থাকে। হুম, তো অনলাইনে এটা সুন্দরভাবে করা যায়। কিন্তু মেলার ক্ষেত্রে দেখা যায় স্বাভাবিকভাবেই হুম, আ ক্রেতারা হচ্ছে বার্গেনিং করতে দামাদামি পছন্দ করেন। করে। হুম, কিন্তু এটা আমি আবার মানে আমি এটা পারি না। হুম, হুম, সেক্ষেত্রে আমার অনলাইনটাই বেশি ভালো লাগে। বেশি পছন্দ। জি।
অনলাইনে কাজ করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কি? আলহামদুলিল্লাহ আমি তেমন কোনো বাধার সম্মুখীন হইনি। কারণ আমার হাসব্যান্ড খুব সাপোর্টিভ। ও হচ্ছে সব দিক হচ্ছে আমাকে হেল্প করে হুম, হুম, সবকিছুতেই। আর হুম, হচ্ছে আমি যখন প্রোডাক্ট কালেক্ট করি, হুম, ও ফ্রি আছে কিনা ওর শিডিউল নিয়ে আমি কালেক্ট করতে যাই। ও হুম, সবসময় হুম, আমার সঙ্গে থাকে। সাথে এজন্য থাকে। আমার কোনো বাধা তেমন কোনো সম্মুখীন হতে হয়নি। হুম, তারপর আরেকজনের কথা না বললেই নয় যে হচ্ছে আমার বড় বোন। উম হুম। আ যখন একটু সেল কমে যায় বা একটু মন খারাপ হয় ওর সাথে ডিসকাস করি। ও আমাকে এত পজিটিভলি সবকিছু বুঝিয়ে দেয়। আবার আ আবার নতুন করে আবার ফিরে আসি কাজে। আসলে দর্শক সাপোর্ট না করলে কোনোভাবেই আমরা যারা নারীরা আছি আমরা কোনোভাবেই আগাতে পারবো না। এইজন্য পরিবারের উচিত এগিয়ে আসা, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, নিজের ঘর যেমন ভাইয়া সাপোর্ট করছেন, আপুর বোন সাপোর্ট করছেন। এগুলো আসলে আমাদের উৎসাহের কি বলবো চাবিকাঠি। সো আমরা যে যার জায়গা থেকে পারি আমাদের পরিচিতদের, আমাদের আত্মীয়স্বজনকে আমরা সহযোগিতা করি এবং উৎসাহ দিই। উৎসাহ দেয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি যদি সহযোগিতা না করতে পারছেন আপনার জায়গা থেকে হয়তো আপনার কিছু দায়বদ্ধতা থাকতে পারে। সেজন্য হয়তো করতে পারছেন না। কিন্তু উৎসাহ তো দিতে পারবেন। আমরা পজিটিভ কথাই বলি, নেগেটিভ না বলে। আপনি তো একজন শিক্ষক। তাহলে কিভাবে সময় মেইনটেইন করছেন? জি, এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ব্যাপার যেটা হয়। হুম, আ আমি হচ্ছে ডে শিফটে জব করি। ডে শিফট কোথায়? আমার পুরান ঢাকায় একটা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা। আর আমার মেয়ের হচ্ছে মর্নিং শিফট। হুম, তো ওকে সকালে উঠিয়ে দিয়ে আমি স্কুলে হুম, পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমার নিজের প্রয়োজনীয় কাজগুলো হুম, করে আমি অনলাইনে বসি। যাবতীয় কাজ তখন করে রাখি এবং হুম, স্কুল টাইমটাতে শিডিউল পোস্ট গুলো করে রাখি। হুম, হুম, আম ক্রেতাদের তখন রেসপন্স করি। হুম, হুম, তারপর স্কুলে চলে যাই তখন তার মোবাইল ইউজ করার অনলাইনে যাওয়ার প্রশ্নই আসে না। হুম, তারপর ছুটি হলে বাসায় এসে ডেলিভারি থাকলে সেগুলো প্যাকিং-ট্যাকিং করে সন্ধ্যার পর ডেলিভারি ম্যান আসে, হুম। তাদেরকে হ্যান্ড ওভার করে দেই। খুব সুন্দর এবং করে হ্যাঁ, মানে একটা টাইম মেইনটেইন জি। করে আপনি চলছেন। তারপর হচ্ছে সন্ধ্যার পর আবার বাচ্চাদের নিয়ে পড়াতে বসি। হুম, তার ফাঁকে টুকটাক কাজ করি। এভাবেই চলছে। বাহ! এখন পর্যন্ত কোন জায়গায় আপনার প্রোডাক্ট গিয়েছে? জি, আলহামদুলিল্লাহ দেশের হুম, প্রায় প্রতিটা জেলাতেই আমার প্রোডাক্ট গিয়েছে। হুম, এর মধ্যে হচ্ছে বান্দরবনে একটা প্রোডাক্ট গিয়েছিল। আম আমা মানে তার হাতে পৌঁছাতে ৮ দিনের মতো সময় লেগে হুম, গিয়েছিল। কারণ সেটা ছিল একদম পাহাড়ি অঞ্চলে, একদম ভিতরে। আর তারপরে হচ্ছে দেশের বাইরে থেকে আমার অনেক প্রোডাক্টের অর্ডার আসে। হুম, তারা নেন এবং তাদের প্রিয়জনের জন্য ওখান হুম। থেকে আমাকে পে করে প্রিয়জনের জন্য উপহার হিসেবে দেয়। আসলে অনুষ্ঠান তো আমাদের অনেক থাকে। ঈদ থাকে, জি, জি, জন্মদিন, উৎসব, বিভিন্ন ফেস্টিভাল। জি। তো সেইগুলোর সেটা সময় আপনি অনেক অর্ডার জি, পাচ্ছেন। এমনকি ওখান থেকে যে পেমেন্টটা আসে হুম, সেটার জন্য কিন্তু আমি রেমিটেন্সও পাই। তাই? জি, এটা আমার খুব চমৎকার! ভালো লাগে। কংগ্রাচুলেশন। তো অনলাইনে ১ম ডেলিভারি গল্পটা কেমন ছিল? এটা খুবই এখন ভাবতে গেলে খুব হুম, মজা লাগে যে কিভাবে ভেবেছিলাম। সেটা হচ্ছে আমি তো পেজ খুলেছি, প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করছি, সবই হচ্ছে। আর ভাবছি যে অর্ডার আসলে আমি কিভাবে ডেলিভারিটা দিব। তখন ডেলিভারির কোনো নিশ্চয়তা হুম, ছিল না আমার। তারপর হঠাৎ করে একদিন একটা অর্ডার আসলো অনলাইনে, ফার্স্ট অর্ডার। তারপর হঠাৎ করে মনে হলো যে ও আচ্ছা আমার কাজিন তো অনলাইনে বিজনেস করতো আগে। তো ওকে একটা কল দিলাম। ও আমাকে একটা নাম্বার দিল। নাম্বার দেওয়ার পর ওদের মাধ্যমে আমি ডেলিভারিটা হুম। করলাম। তো বাসায় এসে আমার প্রোডাক্টটা নিয়ে গেল। হ্যান্ড ওভার করার পর থেকে আমি টেনশন করছি। প্রোডাক্টও তো দিয়ে দিলাম। এখন পেমেন্টটা আসবে তো? মানে আমি তো ও ফার্স্ট আচ্ছা, টাইম আপনি বিকাশটা আগে নেননি? না আমি তো ফার্স্ট টাইম ওইভাবে করি নাই। এখন যেমন হুম, বুঝি সবকিছু হুম, হুম, ঠিকঠাক হুম। আছে। কিন্তু তখন হচ্ছে এভাবে। তো পেমেন্টটা কি ঠিকমতো আসবে? মানে ক্যাশ অন ডেলিভারি। জি, ক্যাশ অন ডেলিভারিতে। হুম, তারপর মানে আমি পাঠিয়ে দিয়ে চিন্তাটা করেছিলাম যে পেমেন্টটা কি আমাকে দিয়ে যাবে? মানে ফার্স্ট টাইম তো হুম, হুম, এভাবে চিন্তা করেছিলাম। পরে ঠিকঠাক মতোই সবকিছু হয়েছে আলহামদুলিল্লাহ। হুম, বাহ! প্রায় ৫ বছর ধরে তো কাজ করছেন। এর মাঝে আপনার অ্যাচিভমেন্ট গুলো জানতে চাচ্ছি। জি, অ্যাচিভমেন্ট হচ্ছে আমি তো করোনাকালীন সময় শুরু করেছিলাম। তখন স্কুল বন্ধ ছিল। তো আমি অনেকটা সময় অনলাইনে দিতে পারতাম। তখন অনেকগুলো গ্রুপেও অ্যাক্টিভ ছিলাম। তো একটা গ্রুপ থেকে হচ্ছে তখন আমি বেস্ট সেলারের একটা টেস্ট পেয়েছিলাম। তারা হুম, অনলাইনেই আমাকে পাঠিয়ে দিয়েছিল। তখন তো সবকিছু অনলাইন ভিত্তিক করোনাকালীন হুম, হুম, সময়টাতে। তারপর যখন স্কুল খুলে গেল, হুম, সবকিছু যখন স্বাভাবিক হয়ে গেল, তখন তো আমি স্কুলে অনেকটা সময় ব্যস্ত। অনলাইনে হুম, একটু কম সময় দিতে পারি। তখন হচ্ছে গ্রুপে তেমন অ্যাক্টিভ থাকতে পারতাম না। হুম, তো হঠাৎ করে একদিন খতে খাঁটি পরিবার নামে একটা গ্রুপ আমার সামনে আসলো। তো ওদের কাজকর্মগুলো আমার কাছে হুম, খুব ভালো লাগলো। খুব ফ্লেক্সিবল লাগলো আমার জন্য। মানে আমি হুম, কাজের পাশাপাশি এটাতে থাকতে পারি। এমন মনে হলো। তো ওটাতে আমি অ্যাক্টিভ হলাম। তো ওদের ফার্স্ট টাইম একটা মেলাতে ছিল, মেলায় অংশগ্রহণ করেছিলাম।
তারপর ওদের আরো 2টা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি। গত বছর যেটা ওদের বর্ষপূর্তি একটা অনুষ্ঠান হয়, সেখানে ড্রেস কোড থাকে একটা। তো গতবারের ওদের বর্ষপূর্তি প্রোগ্রামে বাটিক শাড়ির ছিল, মানে ড্রেস কোড ছিল বাটিক শাড়ি। তো আমি কোলাবোরেশন পার্টনার ছিলাম। তো ওখানে চিফ গেস্ট এসেছিলেন চিত্রলেখা গুহু ম্যাম। তাকে কিন্তু আমার পেজে শাড়ি গিফট করেছি। এবং ওই গ্রুপে যে অ্যাডমিন নওশিন আপু, উনি সহ মডারেটর আপুরা এবং অনেক সদস্যরা আমার পেজের থেকে বাটিক শাড়ি নিয়েছেন। এবং বাটিক শাড়ি যেহেতু একটু কালারফুল, প্রোগ্রামটা এত কালারফুল ছিল গতবার, এবং ছবিগুলো খুব সুন্দর এসেছে। তারপর হচ্ছে ওখান থেকে আমি বেস্ট সেলারের জন্য একটা ক্রেস্ট পেয়েছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু। আপনার কাজের পেছনে কার অবদান বেশি? ওই যে বললাম, মানে 90% অবদান আমি হাজবেন্ডকে দিব, আর বাকিটা বনে বড় বোন, তারপর আমার ভাই প্রথম দিকে আমাকে আর্থিকভাবে হেল্প করেছে, তারপর বাবা মায়ের দোয়া তো সবসময় আছে। আর তারপরে হচ্ছে আমি যেহেতু জব করি, ওখানে যিনি আমার ইনচার্জ, তিনি কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। তা না হলে কিন্তু এত মেলায় অংশগ্রহণ করা এবং আজকেও যে আমি এখানে এসেছি, এটা পসিবল ছিল না। উনি এইসব ক্ষেত্রে আমাকে একটু ফ্লেক্সিবল করে দেন, এর জন্য ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তো যারা আসতে চান এই বিজনেসে, তাদের জন্য আপনার পরামর্শ কি? জি, যারা আসতে চান তাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে যে কি আপনার ভালো লাগে, কি করতে আপনার ভালো লাগে, কোন জিনিসটার প্রতি আপনার আগ্রহ। সেটা আগ্রহটা নিজে বুঝে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করে দেরি না করে এখন থেকেই শুরু করে দেন। কারণ দেরি করলেই হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। শুরু করলেই আপনার নিজেই অটোমেটিকলি একটার পর একটা আপনার চিন্তা ভাবনা চলে আসবে যে কোনটা করলে বেটার হয়। আর সবচেয়ে যেটা মাথায় রাখতে হবে, মানে প্রোডাক্ট ভালো দিতে হবে এবং অনেস্ট থাকতে হবে। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। ঠিকই বলেছেন। মানে নিজের প্রতি যেমন আত্মবিশ্বাস থাকতে হবে, তেমন কিন্তু তার বিজনেসে ইমানদারও থাকতে হবে। এটা অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আপনি লোক ভেদে যদি প্রোডাক্ট দেন, তাহলে কি হবে, আপনার ওই মানটা নষ্ট হবে এবং রিভিউ খারাপ আসবে, পরবর্তীতে সে আর নিবে না। হ্যাঁ, রিপিট কাস্টমার তো হবেই না, বরঞ্চ সে আরো বলবে যে সে দেখিয়েছে একরকম, দিয়েছে আর একরকম। এটা একটা নেগেটিভ ইয়ে হবে আপনার, এবং ওই যে কাস্টমার কমে যাবে, এটাই তো সবচেয়ে খারাপ হবে। তো নিজের প্রতি সৎ থাকতে হবে, কাজের প্রতিও সৎ থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আপনার ছোটবেলায়। ছোটবেলার কথা মনে পড়লে তো মানে মনটা একদম আনন্দে ভরে ওঠে, কত না স্মৃতি চলে আসে। এমন কোন স্মৃতি আছে কি যেটা মনে পড়লে খুব ভালো লাগে, আবার যেতে ইচ্ছা করে সেই ছোটবেলায়? আমি আমার প্রথম স্কুল ছিল একটা প্রাথমিক বিদ্যালয়, বিশাল বড় মাঠ, তাই না? জি, স্কুল একটু আগে যেতাম, ওখানে ছুটাছুটি হই হুল্লোড় করে ফ্রেন্ডসরা মিলে খেলাধুলা করতাম। আপনার জন্ম বেড়ে ওঠা কোথায়? নবাবগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ। সেখানে সেই স্কুলটা? জি, সেখানে সেই স্কুলটা এখনো কি আছে? জি, এখন আছে, এখন আরো অনেক সুন্দর হয়েছে। আমি গেলে ওখানে যাই, আমার ভালো লাগে, বাচ্চাদেরকে দেখাই, দেখো এখানে আমি পড়েছি, ওরকম মজা পাই। এবং মাঠটা এত সুন্দর, এখন আরো সুন্দর হয়েছে, এটা খুব ভালো লাগে আমার কাছে। মানে এই স্মৃতিগুলো মনে পড়ে না? কি কি খেলাধুলা করতেন? অনেক খেলেছি, গোল্লা চোট, দাঁড়িয়া বান্ধা, ছোঁয়াছুঁয়ি, আমাদের সময় একটা ছিল বরফ পানি। হ্যাঁ, বরফ পানিটা সবচেয়ে মজার ছিল। কোট কাটা হতো, ছুঁয়ে দিলে বরফ হয়ে যাবে, তারপর পানি হবে ঘরে গেলে। মানে এটা আমারও খুবই পছন্দের একটা খেলা ছিল। এটা ছিল। আর অনেক খেলা ছিল। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমি দড়ি লাফ দিয়েছিলাম। আপনি কি খুব ডানপিটে ছিলেন? মোটামুটি, অত বেশি না। এখন কি শান্ত? এখন আলহামদুলিল্লাহ আমি শান্ত। গাছে ওঠার অভিজ্ঞতা আছে? না না না, এটা নাই। আমি গ্রামে থাকলেও গাছে উঠতে পারতাম না, আমি এটা পারি না। না, হয় না যে নিজের ঘরে অনেকগুলো আম আছে, পেয়ারা আছে, কিন্তু আরেকজনের গাছে ঢিল মেরে বা উঠে মানে চুরি করে এনে, এইটার যা মজা ছিল ছেলেবেলায়, এখন মনে পড়লে এই স্মৃতিগুলো না, কিন্তু আমি গাছে ওঠার অভিজ্ঞতা নাই, তবে আমাদের আম বাগান ছিল, বিশাল আম বাগান, অনেক রকম আম ছিল ওখানে। তো বিকেলে হচ্ছে আম যখন পেকে যেত, তখন একজনকে উঠানো হতো, উনি আম নিচে ফেলতেন, আমরা কুড়াতাম। এটা খুব ভালো লাগতো, এটা খুব মজা লাগতো। এটা খুব মজা লাগতো। আবার যখন অনেক বৃষ্টি হতো, ঝড় হতো, আমরা কিন্তু গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম, এই পড়লে সবাই কোচ, যে আমাদের যে ফ্রকের যে কোচ বলতাম আমরা ওইটাকে, আপনারা কি বলতেন জানি না, এভাবে ধরতাম যে এখন এখানে পড়বে, এখন ওখানে পড়বে, এবং আমাদের বান্ধবীরা সব চলে আসতো, ছোট ছোট সবাই। এটাও কিন্তু একটা মজার। আর বাসায় কি বকা দিত, এই ঝড় আসছে তোমরা কোথায় গেলে? ঝড় আসা মানে আমাদের আনন্দ, যে এখন তো আম পড়বে, আমরা আমগুলো নিতে পারবো। অথচ ঘরে কত আম বাবা কিনে রেখেছেন, সেটা কিন্তু মজা না। ওই যে পড়বে, ধরবো,
বান্ধবীদের সাথে, ওটা অনেক তারপরে মজা। একটু লবণ, একটু ঝাল তেঁতুল হুম, দিয়ে মাখিয়ে খাবো, হুম, সেই হুম, মজাই আলাদা হুম, ছিল। হুম, হুম। তো ওই যে এখন তো কাঁচা কাঁচা আমটা আমরা স্কুলে নিয়ে গেলে হুম যে গেটটা থাকতো, হুম গেটের ভিতরে কাঁচা আমটা দিয়ে একটা চাপ দিলে আম ফেটে যেত। এইভাবে খেতাম আমরা। এইভাবে না, তখন না এত টকও লাগতো না, না। না, ভালো হুম লাগতো হুম খেতে। এখন তখন তো হুম, অনেক মুখে স্বাদ ছিল, অনেক। তখনকার খাবারও তো ছিল ভেজাল হ্যাঁ, মুক্ত। জি। তো এখন সেই জায়গা থেকে এই যে বড় হলেন, এই যে এত কিছু দায়িত্ব, এখন কেমন লাগছে আপনার? কি আসল মনে হয় যে আসলে কি আগেই ভালো ছিলেন না এখন? আমি এটাকে একটু পজিটিভ ভাবে দেখি যে একেকটা বয়সের একটা একেকটা স্বাদ। সৌন্দর্য, একটা স্বাদ। হ্যাঁ, এইটা আমি খুব রাইট। আ মানে সুন্দরভাবে গ্রহণ করি। এটা হুম আমার হুম ভালো লাগে। মানে হুম এমন না হুম। যে আমি ছোটবেলায় থাকলেই ভালো হতো। এটা আমি ভাবি না। না। আমি ভাবি যে ছোটবেলায় একটা আনন্দ ছিল। তখন আমি হাই স্কুল হলাম সেটার একটা আনন্দ ছিল। হুম তারপর আমি ইডেন কলেজে পড়তাম সেটা একটা আনন্দ ছিল। হুম হুম বিয়ে হুম হলো, নতুন বউ হুম আমি হুম। সেটা একটা আনন্দ ছিল। এখন আমি মা। এটা আবার আরেকটা আনন্দ। এখন তো উদ্যোক্তা, তো এখন সেটা উদ্যোক্তা। আবার আলাদা একটা স্বাদ। হ্যাঁ, এটা এই যে আমি এখানে তো উদ্যোক্তা হয়েই এসেছি, তাই না? আজ ও উদ্যোক্তা এ না হলে তো এখানে আসতে হ্যাঁ, পারতেন আপনার না। মতো সুইট একজন আপুকে ও কিন্তু দেখতে পেতাম না। থ্যাংক ইউ। না, আপনার মতো মানুষই আমি পরিচয় আমার সাথে হতো না যদি না আমিও এই লাইনে না আসতাম। হুম, তো আসলে হাউসওয়াইফেরও অনেক দায়িত্ব, অনেক অনেক। কাজ। কিন্তু ওই যে যে সময়টা আমরা শুয়ে বসে থাকি হুম, সেটা কিন্তু কাজে লাগালেই হয়ে যায়। জি অবশ্যই। আপনি চাইলেই হবে, হ্যাঁ, কিন্তু আপনাকে চাইতে চাইতে হবে হবে। ধৈর্য নিয়ে। জি আপু। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার বাচ্চারা তো এখন ছোট। তো আমার ইচ্ছা আছে বাচ্চারা যখন একটু বড় হবে, ওদের নিজেদের কাজ ওরা নিজেরা করতে পারবে যখন, হুম, তখন আমি আমার পরিসরটা আরেকটু বড় করব যেন আমার পাশাপাশি আরো কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাটা আমি করে হুম, দিতে পারি, বাহ! করতে পারি। এইটা চমৎকার। আমার ইচ্ছা আছে। আপা, আমরা তো কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে? অনেক ভালো লেগেছে। এটা আমার ১ম একটা শো বলতে গেলে। আচ্ছা। ১ম অভিজ্ঞতা। তো আমার খুব ভালো লেগেছে। নিজের কিছু কথা আছে যেটা সবসময় বলা হয় না। হুম, হুম, আজকে হুম। আমি বলতে পেরেছি। এজন্য খুব ভালো লেগেছে। অনেক আপনাকেও ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আ দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আ মানে আমরা তো ভাবি যে কিভাবে সম্ভব এত কিছু করে আবার অনেকে বলে এত ব্যস্ত থাকো কেমন করে? এইসব কথাগুলা বলে। তো যার যেটা মানে এটা এমন না যে আপনি অর্থ উপার্জনের জন্যই করতেছেন এমন না। নিজে যে কিছু একটা করতে চাচ্ছেন, করতে পারবেন, আপনাকে ২ জন মানুষ চিনবে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এবং নিজে কিছু করছেন এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো সময় নষ্ট না করে যদি সুযোগ সুবিধা হয় সবাই কিছু না কিছু একটা করার চেষ্টা করবেন। বড় হোক, ছোট হোক, শুরু করলেই কিন্তু করা হয়ে যায়। এটা আমি বিশ্বাস করি। সবাইকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এবং আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।